হ্যালো গাইস, আজ আমরা ডিজাইন অফ ব্রেসিং দেখব। যেহেতু আমরা ব্রেস্ট ফ্রেমের বিম কলাম মেম্বার ডিজাইন দেখেছি আর আগের ক্লাসে, তারপরেই আসলে ডিজাইন অফ ব্রেসিং এই পার্টটাও চলে আসছে। এটা আসলে বিম কলাম ডিজাইনের কোনো অংশ না, বরং বিম কলাম মেম্বার যদি ব্রেস্ট ফ্রেম হয় তাহলে সেই ফ্রেমের ব্রেসিং ডিজাইন, স্পেশালি দ্য স্টেবিলিটি ব্রেসিং। আহ, এখানে ল্যাটারাল লোড রেজিস্ট্যান্সের জন্য যে ব্রেসিং ব্যবহার করা হয়, উইন্ড লোড আর্থকুয়েক লোড রেজিস্ট্যান্সের জন্য যে ব্রেসিং ব্যবহার করা হয় সেই ব্রেসিং না, বরং ভার্টিক্যাল লোডই গ্র্যাভিটি লোড ক্যারি করার জন্য যদি ইনস্টেবিলিটি আসে সেটা রেজিস্ট করার জন্য যে ব্রেসিং, যেটাকে আমরা স্টেবিলিটি ব্রেসিং বলবো, সেই ব্রেসিং এর ডিজাইনটা এখানে দেখানো হবে। রিমেম্বার এগেইন, যদি ল্যাটারাল লোড থাকে, আর্থকুয়েক লোড, উইন্ড লোড বা ল্যাটারাল সয়েল প্রেসার অথবা ওয়াটার প্রেসার এরকম কিছু থাকে, সেইটার জন্য কিন্তু এইখানে যে ডিজাইন দেখবো সেটা অ্যাপ্লিকেবল না। দিস ইজ অনলি ফর স্টেবিলিটি ব্রেসিং। তার মানে ভার্টিক্যাল লোড থাকবে কলামের উপরে, সেই কলামগুলো যেন আনস্টেবল না হয়, বাকল না হয়ে যায় ল্যাটারাল সুয়ের কারণে। সেটা প্রিভেন্ট করার জন্য আমরা ব্রেসিং ব্যবহার করব। সেই ব্রেসিং এর ডিজাইন এখানে দেখানো। সো আমরা শুরু থেকে পড়ি। আমি যেটা কথাটা বললাম, দেখো ফার্স্ট সেন্টেন্সে সেটা বলা আছে, এ ফ্রেম ক্যান বি ব্রেসড টু রেজিস্ট ডিরেক্টলি অ্যাপ্লাইড ল্যাটারাল ফোর্সেস অর টু প্রোভাইড স্টেবিলিটি। এখানে খুবই গুরুত্ব দিয়ে এই দুইটা পার্থক্য বুঝতে হবে। একটা হলো রেজিস্ট ডিরেক্টলি অ্যাপ্লাইড ল্যাটারাল লোড সাচ অ্যাজ আর্থকুয়েক আর উইন্ড লোড, সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করছি না। আর একটা হচ্ছে যে ভার্টিক্যাল লোডের আন্ডারে আমার ফ্রেমটা যেন এই যে ল্যাটারালি সুয়ে হয়ে আনসিমেট্রিক্যাল লোডিং অথবা সিমেট্রিক্যাল ফ্রেম, আনসিমেট্রিক্যাল লোডিং অথবা এক্সকিউজ মি, সিমেট্রিক্যাল ফ্রেম আনসিমেট্রিক্যাল লোডিং বা সিমেট্রিক্যাল লোডিং আনসিমেট্রিক্যাল ফ্রেম, দুই কারণেই কিন্তু গ্র্যাভিটি লোডের জন্য ল্যাটারাল সুই হতে পারে, বাট এটার ম্যাগনিটিউড খুব বেশি নাও হয় অনেক সময়, বাট হতে পারে। তো সেইটা প্রিভেন্ট করার জন্যই আমরা এখানে স্টেবিলিটি ব্রেসিং ব্যবহার করব, ঠিক আছে। দ্য লেটার টাইপ স্টেবিলিটি ব্রেসিং ওয়াজ ফার্স্ট ডিসকাসড ইন চ্যাপ্টার 4 কম্প্রেশন মেম্বার্স। এটা সম্পর্কে আমরা কম্প্রেশন মেম্বার চ্যাপ্টারে আলোচনা করেছি। চাইলে ব্যাকওয়ার্ডে গিয়ে দেখে নিতে পারো, আমার লেকচার ইউটিউবে আছে। The stiffness and strength requirements for stability can be added directly to the requirements for directly applied loads. So আমরা শুধু এখানে স্টেবিলিটি ব্রেসিংটাই দেখব। ল্যাটারাল লোড রেজিস্ট্যান্সের জন্য যে ক্রস ব্রেসিং, ভি ব্রেসিং, অনেক রকমের ব্রেসিং টাইপ আছে। টল বিল্ডিং স্পেশালি যদি ব্রেস ফ্রেম হয়, স্পেশালি স্টিল বিল্ডিং এ, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রেসিং দিয়ে কিন্তু ল্যাটারাল লোড রেজিস্ট করা হয়। সো সেইটা এখানে আমরা আলোচনা করছি না, রিমেম্বার। Bracing can be classified as nodal or relative. So nodal bracing or relative bracing দুই ধরনের হতে পারে, আমি ফিগার রেখে দেখাবো। With nodal bracing, lateral support is provided at discrete locations and does not depend on the support from other parts of the frame. Whereas relative bracing is connected to both the point of bracing and the parts of the frame. তো আমি এখানে যদি একটু পার্থক্য দেখাই, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং ফ্রেম, এখানে ফাউন্ডেশনের সাথে কানেক্টেড, ওয়ান স্টোরি ওয়ান ওয়ে ফ্রেমই আমরা বললাম। তো এই এই কানেকশন গুলো মোমেন্ট কানেকশন নয়, বরং এটা হচ্ছে ব্রেসড ফ্রেম করব, তাহলে এটা সিম্পল কানেকশন হতে পারে। আমরা কানেকশন চ্যাপ্টারে স্টিলের কানেকশন আলোচনা করতেছি, আমার মনে হয় এখনো এই মোমেন্ট কানেকশন পর্যন্ত আমরা যেতে পারিনি। আমার প্ল্যান আছে, আমি সময় পেলেই লেকচার বানানোর চেষ্টা করি, সো ওগুলো আসবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো আমরা এই ফ্রেমটাকে মনে করো ল্যাটারাল ফোর্স আসলে এটা তো তাহলে এখন জাস্ট এরকম ফ্র্যাকচার হয়ে যাবে, মানে কলাপস করবে, এক কথায় যে এরকম ফ্ল্যাট হয়ে যাবে, রাইট? আস্তে আস্তে এরকম ফ্ল্যাট হয়ে যাবে যদি এগুলো সিম্পল কানেকশন হয়, মানে মোমেন্ট কানেকশন না হয়। তো এটা রেজিস্ট করার জন্যই কিন্তু আমরা এই ব্রেসিং ব্যবহার করি। তো ব্রেসিংটাই যে আমরা ধরো এখান থেকে একটা কেবল দ্বারা কানেক্ট করে, আমার এই পাশে হয়তো একটা মাউন্টেন আছে অথবা স্ট্রং কোনো ওয়াল আছে মনে করো, রিটেইনিং ওয়াল, রিজিড ওয়াল তৈরি করেছি, খুব রিজিড, এক কথায় আমি বললাম যে এটা অনেক স্ট্রং এবং রিজিড, তার সাথে আমরা এটা দ্বারা কানেক্ট করতে পারি, তাহলে এটা হচ্ছে যে নোডাল ব্রেসিং বলবো আমরা তখন। এটাকে আমরা বলবো হচ্ছে, কোথায় দেখলাম, নোডাল ব্রেসিং, সরি নোডাল, ঠিক আছে। আর যদি এমন হয় না, আমরা এই এক্সটার্নাল কোনো সাপোর্ট আমাদের নেই, কোনো মাউন্টেন নেই বা কোনো এক্সট্রা কোনো কিছু নাই, আম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই এই
ফ্রেমের বিভিন্ন মেম্বার গুলোকে এরকম টেনশন ব্রেসিং দ্বারা কানেক্ট করতে পারি। ব্রেসিং কম্প্রেশনও ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যাঙ্গেল বা টিউবুলার সেকশন গুলাকে আমরা কম্প্রেশন টেনশন দুইটাতে ব্যবহার করতে পারি। আর কেবল গুলো আমরা সাধারণত শুধু টেনশনে ব্যবহার করতে পারি, কারণ কেবল তো ফ্লেক্সিবল, এটা কম্প্রেশন নিতে পারে না। তো এরকম সিঙ্গেল ব্রেসিং ব্যবহার করতে পারি, তাও এটা স্টেবল হবে, এরকম কলাপস করে যাবে না। আবার এরকম ক্রস ব্রেসিং ব্যবহার করতে পারি। তো এদিক থেকে যখন ফোর্স আসবে তখন এটা টেনশনে এটার স্টেবিলিটি দিবে। আবার যদি এদিক থেকে ফোর্স আসে, আর্থকুয়েকে যেমনটা হয় বোথ সাইডেই ফোর্স আসে, তো তখন এইটা হচ্ছে টেনশনে থাকবে, এটা কম্প্রেশনে থাকবে, এটা তখন কাজ করবে না। সো এই যে মেম্বারের, দেখো ফ্রেমের একই, মানে ফ্রেমের মধ্যেই অন্য মেম্বারের উপরে যদি এই ব্রেসিংটার কানেকশন নির্ভর করে, তখন এটাকে আমরা রিলেটিভ ব্রেসিং বলি। দেখো এই ব্রেসিং গুলো ফ্রেমের বিম কলাম গুলোকে কানেক্ট করছে, বা এক কলাম আরেক কলামের সাথে কানেক্ট করছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ ব্রেসিং। আমরা অনেক সময় কি করি, এরকম ফিল্ডে মনে করো টেন্ট স্থাপন করার জন্য কিন্তু এই যে অস্থায়ী যে স্ট্রাকচার গুলো হয় সেগুলোকে আমরা এরকম কেবল দ্বারা পেগ, মানে কি বলে এটাকে, মাটিতে এরকম পেরেক, পেরে কি বলে, নেইল, এক কথায় সয়েল নেইল বলতে পারি আমরা, এরকম কানেক্ট করি। সো এটাও কিন্তু রিলেটিভ ব্রেসিং এর পর্যায়ে পড়ে। এখানে আরো ডেফিনিশন দেওয়া আছে, দেখো এক্সাম্পলও বলা আছে। ডায়াগোনাল অর ক্রস ব্রেসিং ইজ অ্যান এক্সাম্পল অফ রিলেটিভ ব্রেসিং, আমি এক্সপ্লেন করেছি। রিলেটিভ ব্রেসিং ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ ফলোস: if a lateral cut through the frame not only cuts the column to be braced but also the brace itself is a relative bracing। সেই এই এই পরের সংজ্ঞা অনুযায়ী কিন্তু এই বাইরের যেটা, এটা আবার এরকম হরাইজন্টাল কোনো কাট দিলে, কলাম যদি কাট করে, তাহলে এই ব্রেসিং কাট পড়ছে, তাহলে এটার রিলেটিভ ব্রেসিং হবে। বাট যেহেতু এটা এক্সটার্নাল কোনো মেম্বারের সাথে কানেক্টেড, আমি বরং এটাকে রিলেটিভ না বলে নোডাল ব্রেসিং বলবো, লাইক এ মাউন্ট ফ্রেম কানেক্টেড টু এ মাউন্টেন। এনিওয়ে, আমরা আরো ফার্দার পড়ে আগাই। দ্য এআইএসসি The AISC requirements for stability bracing are given in Appendix 6 of the AISC specification, AISC manual. Stability bracing for columns and beams, এই চ্যাপ্টারে আসলে এটা আলোচনা করা হয়েছে, যেটা অ্যাপেন্ডিক্স সি তে আছে। Although we are considering failure frame stability here, it is the columns, that means the beam columns, that are being braced. তো আমরা ফ্রেম স্টেবিলিটির কথা চিন্তা করলেও দেখো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আনস্টেবল হবে কিন্তু কলামগুলো, ল্যাটারাল সুয়ে হবে কলামের। সো কলাম ব্রেসিং আমরা এখানে বলতে পারি। ব্রেসিং মাস্ট বি ডিজাইনড, ব্রেসিং মাস্ট বি ডিজাইনড ফর বোথ স্ট্রেংথ অ্যান্ড স্টিফনেস। দেখো আমাদেরকে কয়টা আম, কি কি কনসিডার করে আসলে ডিজাইন করতে হবে, দুইটা প্যারামিটার, একটা হলো স্ট্রেংথ আর একটা হচ্ছে স্টিফনেস। ফর রিলেটিভ ব্রেসিং the required strength is PRB equal to 0.004 PR। দেখো রিলেটিভ ব্রেসিং এর জন্য, আমরা নোডাল ব্রেসিং এর কথা বলছি না, এটা হচ্ছে রিলেটিভ ব্রেসিং এর জন্য রিকোয়ার্ড স্ট্রেংথ PRB হচ্ছে রিকোয়ার্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু 0.004 PR, দ্যাট মিনস 4% অফ পিআর আমরা বলতে পারি, সরি 4% না, 0.4% অফ পিআর, যেখানে পিআর হচ্ছে ভার্টিক্যাল লোড টু বি স্টেবিলাইজড বাই দ্য ব্রেস। তার মানে আমার এই কলামের উপরে যদি ধরো এখানে P4 পরিমাণের অ্যাক্সিয়াল ফোর্স থাকে, তাহলে এই কলামটাকে স্টেবল করতে, স্টেবিলাইজড করতে আমাকে কত পরিমাণের ফোর্স দিয়ে ডিজাইন করতে হবে এই ব্রেসিংটা। এই ব্রেসিং এর মধ্যে ফোর্স হবে এই যে পিআরবি ইকুয়াল টু পয়েন্ট, মানে 0.4% অফ দিস পি, এটা হচ্ছে যে পিআর, ঠিক আছে। তো এটা বুঝতেই পারছো যে অনেক স্মল একটা ফোর্স। বাই দা ওয়ে এই পিআরবি হচ্ছে এটা ল্যাটারাল স্ট্রেংথ, কিন্তু পিআরবিটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেংথ, আমার মনে হয় এখানে বললেই বুঝতে পারবে যে PRB equal to lateral shear force resistance to be provided by the brace। এটা হচ্ছে পিআরবিটা কিন্তু ল্যাটারাল ফোর্স, তার মানে এটার অ্যাক্সিয়াল ফোর্স কিন্তু তার চেয়ে বেশি হবে। এই ল্যাটারাল ফোর্স যেটা এখানে পিআরবি রেজিস্ট করতে হবে সেটা হচ্ছে পিআরবি। তাহলে ব্রেসের অ্যাক্সিয়াল ফোর্স পি, পি ব্রেস যদি বলি, তাহলে কিন্তু সেটাই পিআরবির চেয়ে বেশি হবে, অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, আমরা দেখবো সামনের ট্রিটমেন্ট। তাহলে দেখো ডেফিনেটলি কলামের অ্যাক্সিয়াল ফোর্স যত বেশি হবে, তাকে স্ট্যাবিলাইজ করতে আমার ল্যাটারাল শিয়ার স্ট্রেংথ তত বেশি লাগবে, অর্থাৎ তত স্ট্রং ব্রেস লাগবে, ঠিক আছে। সো এখানে আমরা এতটুকু মনে রাখতে পারি যে কলামগুলোর যদি অ্যাক্সিয়াল ফোর্স থাকে, তার 0.4% হচ্ছে ব্রেসিং এর শিয়ার ফোর্স হবে, ব্রেসিং এর ল্যাটারাল শিয়ার ফোর্স হবে।
In a frame, more than one column will be stabilized by a brace. ব্রেসিং সাধারণত দেখো মানে অনেকগুলা পুরা ফ্রেমকে হয়তো একটা একটা বিল্ডিং এ যতগুলা ফ্রেম আছে সেখানে হয়তো প্রত্যেকটা ফ্রেমেই ব্রেসিং থাকবে না। আর যেমন গ্যাপ বিল্ডিং এ অনেক সময় আমরা দেখি যে দুই এন্ডে হয়তো ব্রেসিং আছে এবং দুই এন্ডের ব্রেসিং প্রত্যেকটা বেতেই নাই, জাস্ট মাঝখানের একটা বেতে আছে হয়তো, অথবা এন্ডের বেতে আছে হয়তো। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি সাধারণত ব্রেসিং গুলো একাধিক ফ্রেম বা কলামকে আসলে স্টেবিলাইজ করে। Therefore, PR will be the total load to be stabilized and will be the total column load acting above the brace. তো দেখো ওই কোন একটা ফ্রেম কোন একটা ব্রেস যতগুলা কলামকে ওই স্টোরি বা তার অ্যাবাভ স্টোরিতে যতগুলা কলামকে, ওই স্টোরিতে আমরা বলবো, অ্যাবাভ স্টোরি না বরং ওই স্টোরিতে যত কলামগুলো আছে যাকে সে স্টেবিলাইজ করছে প্রত্যেকটা কলাম ফোর্সই হচ্ছে এখানে পিআর এর মধ্যে সাম করতে হবে। আর দেখো অ্যাবাভ বলেছে, তো আমি যদি সেকেন্ড স্টোরিতে ব্রেসিং কথা চিন্তা করি নিচের গ্রাউন্ড ফ্লোরে কি হচ্ছে সেটা দেখার দরকার নেই, বরং ওই ফ্লোরের উপরে যে লোডগুলো আছে কলামের সেই লোডগুলো নিতে হবে, ঠিক আছে। ইফ মোর দ্যান one frame is stabilized by the brace, then the columns in all those frames must be included. তার মানে এক কথায় বলবো শুধু ওই একটা ফ্রেম না বরং যতগুলা ফ্রেম আছে যেগুলাকে একটা ব্রেস স্টাবিলাইজ করছে সবগুলার কলাম ফোর্স এখানে যোগ করতে হবে। ফর রিলেটিভ ব্রেসিং দ্য রিকোয়ার্ড স্টিফনেস ইজ BR equal to 1 over phi 2 PR over LB ফর LRFD। এটা হচ্ছে স্টিফনেস রিকোয়ারমেন্ট। দেখো আগেরটা হচ্ছে স্ট্রেংথ রিকোয়ারমেন্ট ছিল, এটা হচ্ছে স্টিফনেস রিকোয়ারমেন্ট, আর আগেরটা ছিল কিন্তু স্ট্রেংথ রিকোয়ারমেন্ট, যেখানে স্ট্রেংথ বলেছি আমরা, ঠিক আছে। পিআরবি হচ্ছে স্ট্রেংথ আর এই যে বি বেটা বিআর হচ্ছে স্টিফনেস রিকোয়ারমেন্ট। এই দুইটাই কিন্তু স্যাটিসফাই করে আমাকে সেকশন সাইজ সিলেক্ট করতে হবে, মানে কেবল সাইজ তার ম্যাটেরিয়াল প্রপার্টি সহ। এএসডিটা আমরা দেখছি না, যেখানে ফি হচ্ছে এলআরএফডির জন্য 0.75, ঠিক আছে। আর এলবিটা হচ্ছে আনব্রেসড লেন্থ অফ দ্য কলাম, দিস উইল বি দ্য স্টোরি হাইট আনলেস দেয়ার আর ইন্টারমিডিয়েট ব্রেসেস, ঠিক আছে। সো এই দুইটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। এই দুইটা স্যাটিসফাই করে আমরা এখন কিভাবে ব্রেসিং ডিজাইন করতে পারি, স্টেবিলিটি ব্রেসিং, সেটার একটা এক্সাম্পল দেখবো। আবারও বলছি এই ব্রেসিং কিন্তু বিল্ডিং এ যে ল্যাটারাল লোড আসে, আর্থকুয়েক, উইন্ড, সয়েল, রে মানে ওয়াটার প্রেসার, এগুলার থেকে এগুলার জন্য এগুলার কারণে মানে যে শিয়ার ফোর্স এক্সিয়াল ফোর্স বেন্ডিং মোমেন্ট আসে সেগুলোর জন্য আমি ডিজাইন করছি না এই ব্রেসিং, বরং গ্র্যাভিটি লোডের আন্ডারেই ল্যাটারাল সুয়ে হতে পারে, সেই সুয়ে প্রিভেন্ট করার জন্য আমরা স্টেবিলিটি ব্রেসিং প্রোভাইড করি, সেইটার ডিজাইন আমরা এখানে দেখছি। আর উপরে যে ইকুয়েশন দুইটা দেখলাম স্ট্রেংথ এবং স্টিফনেস এর, এটাও কিন্তু ওই শুধু স্টেবিলিটি ব্রেসিং এর জন্যই, নট ল্যাটারাল লোড রেজিস্টিং ব্রেস। ওকে, আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে নেই। এক্সাম্পল 6.10 অফ উইলিয়াম টি সেগুয়ের বই, স্টিল ডিজাইন, স্টিল ডিজাইন বইয়ের নাম। A structure composed of three rigid frames must be stabilized by diagonal bracing in one of the frames. দেখো স্টেবিলাইজেশনের কথা বলা হয়েছে। The braced frame is shown in figure 623, নিচে ফিগার আছে আমি দেখাবো। The loading is the same for all frames, সব ফ্রেমই লোড সেম। তাহলে তিনটা ফ্রেম আছে এখানে বলেছে, রাইট? ইয়েস, থ্রি রিজিড ফ্রেমস। দেখো use A36 steel and determine the required cross sectional area of the bracing. Use loads and resistance factor design. তো ম্যাটেরিয়াল প্রপার্টি বলে দিছে যে কেবল ইউজ করব আমরা ব্রেসিং হিসাবে সেটার ম্যাটেরিয়াল গ্রেড হচ্ছে A36, তার মানে রিল স্ট্রেংথ হচ্ছে 36 কেএসআই আর আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 58 কেএসআই। তো ব্রেসিংটা আমরা দেখে নিই। এটা থ্রি ফ্রেমের তিনটা ফ্রেমকে আসলে এই ব্রেসিং কে স্টেবিলাইজ করতে হবে। এই যে দেখো ফিগার 623 তে এখানে দেখানো হচ্ছে যে স্প্যান হচ্ছে 45 ফিট, কলাম হাইট হচ্ছে 18 ফিট, দ্যাট মিন্স দ্য এলবি, এলবি ইজ, এখানে দেখো মাঝখানে আর কোনো ইন্টারমিডিয়েট বেসিং নাই, তাহলে এটাই হচ্ছে এলবি, দিস ইজ এলবি ইকুয়াল টু 18 ফিট। আর লোড হচ্ছে দেখো ডব্লিউ ইকুয়াল টু 0.9 কি ফিট। ডব্লিউ মানে হচ্ছে এটা কি বলে আনফ্যাক্টরড নাকি ফ্যাক্টরড দেখে নেই, ফ্যাক্টরডই আসলে, পি ইউ, হ্যাঁ পি ডব্লিউ যেহেতু ইউ আছে আলটিমেট আর কি, তাহলে ফ্যাক্টরড। সো আমরা কি করব যে তাহলে
স্ট্রেংথ রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করব, স্টাফনেস রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করব, দুইটার জন্য দুইটা এরিয়া পাবো আমরা বেসিক্যালি, এরিয়া অফ ব্রেসিং, সেখান থেকে যেটা বড় আমাকে সেটাই প্রোভাইড করতে হবে। এটাই হচ্ছে আমাদের ডিজাইন ফিলোসফি। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে এই পি আর নির্ণয় করে নেই, তাহলে সেখান থেকে পি আর বি পাবো, আবার ওই যে বেটা আর বি ওটাও নির্ণয় করতে পারবো। The total vertical load to be stabilized by the bracing is PR equal to যে সামেশন PU। তো কি করব আমরা, দেখো তিনটা ব্রেসিং আছে সেই জন্য 3 দ্বারা গুণ, একটা ব্রেসিং কে তিনটা ফ্রেম আছে, সরি, একটা ব্রেসিং কে তিনটা ফ্রেমকেই স্টেবিলাইজ করতে হবে, সেই জন্য 3 দ্বারা গুণ। আর কি করলাম, 0.9 × 45 ফিট, 0.9 কিপ পার ফিট, তাহলে 45 দ্বারা গুণ করলে একটা ফ্রেমের লোড পাবো, আর তাকে 3 দ্বারা গুণ করলে তিনটা ফ্রেমের মোট যে 6টা কলাম আছে, ধরো 6টা কলামের টোটাল লোড আমি পেয়ে গেলাম, ভার্টিক্যাল লোড যে 6টা কলাম টোটাল এই 121.5 কিপ লোড রেজিস্ট করছে। ঠিক আছে, রিমেম্বার এখানে কিন্তু একটা কলামের লোড নয়, বরং এই ফ্রেম যতগুলা, মানে এই ব্রেসিং যতগুলা কলামকে স্টেবিলাইজ করবে, যতগুলা ফ্রেম যতগুলা কলামকে স্টেবিলাইজ করবে, সবগুলোরই কন্ট্রিবিউশন এখানে আসবে। তো সেখান থেকে আমরা তাহলে আম, এই যে দেখো পিআর ব্যবহার করে ইকুয়েশন A61 এটা নিয়ে ল্যাটারাল শিয়ার টু বি রেজিস্টেড পিআরবি পেয়ে যাব 0.004 পিআর, দ্যাট মিনস 0.0486 কিপস। জাস্ট দেখো ভার্টিক্যাল লোডের একটা ভেরি স্মল পার্সেন্টেজ, 0.4%, চিন্তা করতে পারো যে 100 ভাগের 0.4 ভাগ, মানে 100 ভাগের 1 ভাগও না। তার মানে এটা বেসিক্যালি হয়ে যাবে 250 ভাগের 1 ভাগ বেসিক্যালি। যদি কল্পনা করি ভার্টিক্যাল লোড যত, তার 250 ভাগের 1 ভাগ লোড ল্যাটারাল শিয়ার হিসাবে এই ব্রেসিং এ আসবে। সো স্মল অ্যামাউন্ট অফ ফোর্স, এটা স্টেবিলিটির জন্য ব্যবহার করা যাবে, কিন্তু ল্যাটারাল লোড, আর্থকুইক উইন্ড লোড ব্যবহার করার জন্য এই ব্রেসিং নয়। ইফ উই কনসিডার বোথ ব্রেসেস টু বি টেনশন অনলি মেম্বার্স, দেখো টেনশন অনলি মানে কেবল টাইপের, এই যে এগুলো হচ্ছে কেবল যদি হয়, কেবল আমরা জানি এটা কম্প্রেশন নিতে পারে না, সফট শুধু টেনশন এটা নিতে পারে। সো টেনশন অনলি যদি আমরা ধরি, দেখো দুইটা ব্রেসিং আছে, এখানে ক্রস ব্রেসিং ব্যবহার করা হয়েছে, ফিগারটা দেখলে আরো ভালো বুঝবা। তো দেন দ্য এন্টায়ার ফোর্স মাস্ট বি রেজিস্টেড বাই ওয়ান ব্রেস অনলি, তাহলে আমরা সেইভাবে ডিজাইন করবো, এটা কেবলই ধরি। Because PRB is the horizontal component of the force, the brace force is F equal to PRB over cos theta। তো দেখো আমরা বলেছি যে পিআরবি এটা কিন্তু হরিজন্টাল শিয়ার রেজিস্ট্যান্স, তাহলে অ্যাক্সিয়াল ফোর্স ইন কেবল কতটুকু হবে। তো তার জন্য আমরা এই যে এইখান থেকে একটা জিওমেট্রি নিয়ে নিতে পারি, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরি, তাহলে এই যে এই হাইট আর হচ্ছে এই হরাইজন্টাল লোড, তাহলে তার এই যে অতিভুজ এটাও ক্যালকুলেট করতে পারবো, তাহলে আমি অ্যাঙ্গেল থিটাটা পেয়ে যাব। তাহলে এখানে অ্যাক্সিয়াল ফোর্স, এই যে হরাইজন্টাল শিয়ার রেজিস্ট্যান্স, তার মানে এই পিআরবিটা জানি, তাহলে এর অ্যাক্সিয়াল ফোর্স যেটা কেবলে ডেভেলপ করবে সেটা কত হবে, এফ অ্যাক্সিয়াল। তো এখানে সেটাই নির্ণয় করার জন্য এই যে দেখো এখানে ইকুয়েশন দেখিয়েছে যে পিআরবি হচ্ছে হরাইজন্টাল শিয়ার রেজিস্ট্যান্স, ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট এফ এর জন্য, অ্যাক্সিয়াল ফোর্সের জন্য হবে, সেটা আমাদের দরকার নাই, বরং আমরা এই এফ, এটার অ্যাক্সিয়াল ফোর্স ইন দা ব্রেস, এটা নির্ণয় করব। তাহলে এখানে ফর্মুলা কি হবে, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে, দেখো থিটা নির্ণয় করার জন্য এই যে এটা হলো 18, আর হরাইজন্টালটা হলো 45 ফিট, তাহলে ট্যান ইনভার্স ইকুয়াল টু, যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা করে 18/45, তাহলে 21.8 ডিগ্রি। আর তাহলে এফ, পিআরবি হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ এফ, রাইট? তাহলে পিআরবি ইকুয়াল টু, আমরা যেভাবে জানি পিআরবি ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু কস থিটা হবে। তাহলে এফ ইকুয়াল টু কি হবে, পিআরবি ওভার কস থিটা, এই যে এইটাই সেইটা এখান থেকে আসলে এই কম্পোনেন্ট এইভাবে লিখতে পেরেছে, এফ ইকুয়াল টু পিআরবি ওভার কস থিটা। সো আমার মনে হয় অ্যাঙ্গেল নির্ণয় এবং এফ এগুলা তোমাদের জন্য সিম্পল বিষয়, যারা এই লেভেলে আসছো, সো সবাই বুঝতে পারো। এখন দেখো এখানে এই যে ডেল্টা হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? যদি আমার ভার্টিক্যাল লোডের কারণে আমার এই ফ্রেমটা যদি ল্যাটারালি ডিসপ্লেসড হয়, তাহলে সেটা হচ্ছে কি ডেল্টা। কিন্তু এই ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ডেল্টা, বাট কেবল ইলংগেশন সেটা আসলে কতটুকু, সেটা হচ্ছে স্মল ডেল্টা। দেখো ক্যাপিটাল ডেল্টা হচ্ছে ল্যাটারাল সুয়ে, আর কেবল ইলংগেশন হচ্ছে স্মল ডেল্টা। অ্যাঙ্গেল তো থিটাই থাকলো, যদিও বা এই অ্যাঙ্গেলটা থিটা, আমি যদি এটাকেও থিটা বলি খুব বেশি ভুল হবে না, কারণ এই চেঞ্জটা হচ্ছে ভেরি স্মল। তাহলে সেকেন্ড থিটাই যে এখানে যেটা লিখলাম,
সেটা একটু ছোট হবে এই এটার চেয়ে, বাট মানে খুব বেশি ছোট হবে না, সো আমরা ইকুয়াল ধরে নিতে পারি। তো এনিওয়ে আমরা এখানে অ্যাক্সিয়াল ফোর্স এফ নির্ণয় করে ফেলতে পারি এখন। তাহলে আমার যেহেতু পিআরবি জানা 0.4860 কিপস কস 21.8 ডিগ্রি, তাহলে আমরা অ্যাক্সিয়াল ফোর্স ইন কেবল পেলাম 0.5234 কিপস। এতটুকু ফোর্স এই কেবলকে রেজিস্ট করতে হবে ইন টেনশন। তাহলে বেসড অন দ্য লিমিট স্টেট অফ টেনশন ইল্ডিং দ্য রিকোয়ার্ড এরিয়া ইজ, আমরা জানি ইল্ডিং স্ট্রেংথ অফ কেবল ইজ 0.9 FY, রাইট? সো রিকোয়ার্ড ফোর্স কে স্ট্রেস দ্বারা ভাগ করলাম, তাহলে রিকোয়ার্ড ক্রস সেকশনাল এরিয়া পাবো 0.016 স্কোয়ার ইঞ্চ। মানে ভেরি স্মল একটা এরিয়া, ঠিক আছে। 10 মিলিমিটার বারও লাগবে না। 10 মিলিমিটার বারের এরিয়া কত? 3 নাম্বার বার যেটা আমরা জানি, 3/8 ইঞ্চ ডায়ামিটার, সেটার এরিয়া হচ্ছে 0.11 স্কোয়ার ইঞ্চ। তার চেয়ে দেখো এটা মানে অলমোস্ট 10 গুণ কম। সো ইটস এ ভেরি স্মল এরিয়া। তাও আমরা হচ্ছে তাহলে স্ট্রেংথের জন্য রিকোয়ার্ড এরিয়া অফ কেবল পেয়ে গেলাম 0.0162 স্কোয়ার ইঞ্চ। এখন আমরা স্টিফনেস এর রিকোয়ার্ড স্টিফনেস প্রোভাইড করার জন্য কতটুকু এরিয়া দিতে হবে A36 স্টিলের ব্রেসিং এর জন্য, সেটা আমরা নির্ণয় করব। সো ফ্রম AIC কোয়েশ্চন 6 দ্য রিকোয়ার্ড ল্যাটারাল স্টিফনেস ইজ বি বেটা বি আর ইকুয়াল টু 1/ফি 2PR/LB। এটা হচ্ছে এই যে দেখো এগেইন এটাও ল্যাটারাল স্টিফনেস। সো ল্যাটারাল স্টিফনেস কিন্তু আবারও বলছি এটা অ্যাক্সিয়াল স্টিফনেস নয়, সো এটা হচ্ছে ল্যাটারাল স্টিফনেস। এই সেটার থেকে অ্যাক্সিয়াল স্টিফনেস আমাদেরকে আসতে হবে, আমরা চলে আসব। তো আগে ফর্মুলা দিয়ে বেটা বি আর এর ভ্যালু নির্ণয় করে নেই। 1/ফি হচ্ছে 0.75 বলেছি LRFD এর জন্য, 2 × PR হচ্ছে যে যতগুলা কলাম আছে সবগুলা কলামের অ্যাক্সিয়াল ফোর্স, আর এলবি হচ্ছে আনব্রেসড লেন্থ, দ্যাট মিনস দ্য কলাম হাইট 18 ফিট ইন্টু 12 ইঞ্চিতে নেওয়ার জন্য, যাতে করে অ্যান্সারটা কিপ পার ইঞ্চে আসে। তাহলে 1.5 কিপ পার ইঞ্চ আসলো। এটা হচ্ছে ল্যাটারাল রিকোয়ার্ড ল্যাটারাল স্টিফনেস, ঠিক আছে। এখন আমরা অ্যাক্সিয়াল স্টিফনেসে যাব, সেখান থেকে তার ক্রস সেকশনাল এরিয়া নির্ণয় করব। The axial stiffness of the brace is given by F/delta, where delta, small delta দেখো, is the axial deformation of the brace. From figure 624b, delta can be written as capital delta cos theta. দুইটাই আসলে ডেল্টা, মানে আমরা বাংলাদেশে সম্ভবত এই স্মল ডেল্টাকে ডেল বলে আর ক্যাপিটালটাকে ডেল্টা বলে, বাট দুইটাই ওই যে ক্যাপিটাল আর স্মল ডেল্টা, ঠিক আছে। সো ফিগার 6.24b থেকে আমরা দেখতে পারি যে এই 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 স্মল অ্যাঙ্গেলটাই এখানে স্মল অ্যাঙ্গেল হিসেবে ধরলে এই যে ডেল্টা ইকুয়াল টু হবে তাহলে স্মল ডেল্টা ইকুয়াল টু হবে ক্যাপিটাল ডেল্টা ইন্টু কস থিটা, রাইট? ইয়াস, কস থিটা। সো আমার মনে হয় এখানে সেভাবে লেখা আছে। ইয়াস, দেখো, স্মল ডেল্টা ইকুয়াল টু ক্যাপিটাল ডেল্টা কস থিটা। So where delta is the lateral displacement, that means the lateral sway, the axial stiffness of the brace can be written as axial stiffness is equal to axial force divided by axial deformation, right? আমরা জানি axial stiffness is equal to force required for 1 unit axial deformation. So force in the stiff force in the cable divided by elongation of the cable is the stiffness of the cable. যেখানে এফ ইকুয়াল টু আমরা একটু আগে উপরে নির্ণয় করে আসছি পিআরবি ওভার কস থিটা, ডেল্টা ইকুয়াল টু এই যে ক্যাপিটাল ডেল্টা কস থিটা। তাহলে আমরা এখানে আলটিমেটলি লিখতে পারি পিআরবি ওভার ডেল্টা ইন্টু 1/cos² থিটা। সো এইটাকে আমরা এই যে দেখো একটু রিরাইট করে এই দুইটা পার্টকে রিরাইট করে এরকম লিখতে পারি F/delta cos² থিটাকে বাম পাশে নিয়ে আসলাম P/delta থিটা। তো এটা হচ্ছে আমার অ্যাক্সিয়াল স্টিফনেস, এটা হচ্ছে দেখো ল্যাটারাল স্টিফনেস। তাহলে তাদের মধ্যে রিলেশনটা কি আসলে? অ্যাক্সিয়াল স্টিফনেস ইজ টু cos² থিটা ইকুয়াল টু ল্যাটারাল স্টিফনেস। সো অ্যাক্সিয়াল স্টিফনেস আবার আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমার মনে হয় যে সবার এই ফর্মুলাটা মনে আছে নির্ণয় করার। ডেল্টা অ্যাক্সিয়াল ডিফরমেশন ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স, মেকানিক্স সলিউশন আমরা পড়েছি যে PL/AE, মনে আছে? ডেল্টা ইকুয়াল টু PL/AE, অ্যাক্সিয়াল স্টিফনেস, অ্যাক্সিয়াল মানে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য লোড পি অ্যান্ড লেন্থ অফ দ্য কেবল or member or bar, whatever. The shortening in length or elongation in length is calculated by delta equal to PL/AE. তাহলে এখানে আমি যদি এখন P/A রাখি, সরি, স্টিফনেস ইকুয়াল টু কি হবে? P/delta, রাইট? ফোর্স ডিভাইডেড বাই ডিফরমেশন ইকুয়াল টু হবে তাহলে AE/L। দেখো
পি ওভার ডেল্টা হবে এই ওভার এল এর ইকুয়াল। কাম অন, sometimes my pen does not try. So axial stiffness equal to আমরা কি লিখতে পারি, from elementary mechanics of materials the axial stiffness is A over L where L is the length of brace। তো আমরা তো এই যে length of brace কত হবে এই ইকুয়েশন থেকে যে 18 ফিট বাই 45 ফিট, তাহলে এই লেন্থ অফ পিথাগোরিয়ান থিওরেম থেকে আমরা এটা নির্ণয় করতে পারি। এখানে ওই সাইন ফাংশন দিয়ে নির্ণয় করেছে, সো বোথ আর সেম। লেট এখন তাহলে অ্যাক্সিয়াল স্টিফনেস ইকুয়াল টু কি লেখা যায়, এই ওভার এল কস স্কয়ার থিটা থাকলো, আর ল্যাটারাল স্টিফনেস ইকুয়াল টু যে মেইন ফর্মুলা হাফ, মেইন ফর্মুলা যেটা সেটা ইকুয়াল টু আমরা কত পেয়েছি অলরেডি, যে 1.5। কিন্তু দেখো অ্যাক্সিয়াল স্টিফনেস রিকোয়ারমেন্ট ইকুয়াল টু 1.5 কিপ পার স্কয়ার ইঞ্চ পেয়েছি। তো তাহলে এখান থেকে আমি দেখো এখন তাহলে এরিয়া অফ কেবল পেয়ে যাচ্ছি স্টিফনেস এর জন্য, সেটা 0.0349 স্কোয়ার ইঞ্চ, যা স্ট্রেংথের চেয়ে একটু বেশি, বাট স্টিল ইটস ভেরি স্মল। এবং এমনকি 10 মিলিমিটার বা আরো হচ্ছে না, মানে এত ছোট আর কি। The stiffness requirement controls the results are typical in that the requirements are minimal, মানে খুবই কম পরিমাণে লাগছে আর কি এক কথায়। Use a tension brace with a cross section area of at least 0.034 স্কোয়ার ইঞ্চ। তো কেবল সাপ্লায়ার যারা, তাদের কাছ থেকে আমরা এরিয়াটা নিয়ে নিতে পারি, অথবা তাদের যে ম্যানুয়াল আছে সেখান থেকে সিলেক্ট করে বলতে পারি যে আমাকে এত লেন্থের এবং 10 মিলিমিটার বা 15 মিলিমিটার ডায়ামিটারের এত লেন্থের ব্রেসিং এন্ড কানেকশন সহ দিবেন, এইভাবেই। সো এতটুকুই হচ্ছে আহ, কেবল ব্রেস কেবল ব্রেসিং ডিজাইন আমরা বলতে পারি। ফ্লেক্স আমরা টেনশন অনলি এটা হিসাবে করে ডিজাইন করেছি। যদি কম্প্রেশন ব্রেসিং করি তাহলে কিন্তু এই কম্প্রেশন ফোর্সের জন্য কলাম হিসেবে, কম্প্রেশন মেম্বার হিসেবে কলাম হিসেবে তাকে ডিজাইন করতে হবে। সো এটা সাধারণত এই জন্য অনেকেই করে না, যেহেতু কম্প্রেশন আবার বাকলিং এর প্রবলেম এসে, এটা আউটওয়ার্ড বাকলিং হলে আম, কি বলা চলে যে আমার শিথিং আছে বা ওয়াল আছে সেগুলোর উপরে প্রেসার ক্রিয়েট করতে পারে, এই জন্য টেনশন কেবল টেনশনে মানে টেনশন অনলি ব্রেসিং ই সাধারণত সবাই প্রিফার করে, এবং কেবলের এক্ষেত্রে ডায়ামিটার গুলো অনেক কম আসে, ঠিক আছে। আর কম্প্রেশন হিসেবে ব্যবহার করতে হলে আইদার টিউব অথবা এইচএসএস সেকশন অথবা অ্যাঙ্গেল এরকম মেম্বার ব্যবহার করতে হবে। সো যেটা আসলে বেশি ওয়াইড হয় এবং কেবলের চেয়ে আহ, ওগুলা কেবলের তুলনায় ওগুলাকে মানুষ প্রিফার করে না, ইঞ্জিনিয়াররা প্রিফার করে না। সো ব্রেসিং ডিজাইন এতটুকুই। আমরা এর পরের ক্লাসে যে ডিজাইন অফ আনব্রেসড বিম কলাম, তার মানে ডিজাইন অফ বিম কলাম মেম্বারস ইন অ্যান আনব্রেসড ফ্রেম, তার মানে যে মোমেন্ট ফ্রেমের যে বিম কলাম হবে সেগুলোর ডিজাইন কিভাবে করবে সেটা দেখবো। সো আশা করি সবাই ফলো করবে।